স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশের চিকিৎসা ব্যবস্থা ও শিক্ষায় রয়েছে নানা সমস্যা, স্বাস্থ্য ঝুঁকিতে থাকে রোগীরাও। চিকিৎসকের স্পষ্ট লেখা ও ওষুধের নাম প্রসঙ্গে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এসব নিয়ে আজকের আলোচনা। প্রেসক্রিপশন কথা বলতে স্টুডিওতে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক আ.ব.ম ফারুক এবং হিউম্যান রাইটস এন্ড বাংলাদেশ পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। স্বাগত আপনাদের। এছাড়া আমাদের সাথে যোগ দিচ্ছেন মোহাম্মদ মোজাম্মেল হক, সভাপতি খুলনা বিভাগ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, ফয়সাল কবির চৌধুরী, সম্পাদক রাজশাহী বিভাগ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, এবং ডক্টর নাবিল চৌধুরী, রাঙ্গুনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। স্বাগত আপনাদেরও। আমি অধ্যাপক শরফুদ্দিন আহমেদ, আপনার কাছ থেকেই প্রথমে জানতে চাইবো যে হাইকোর্ট একটি অর্ডার দিয়েছে জেনেরিক নাম লেখার জন্য ডাক্তারদের তো জেনেরিক নামই লেখার কথা, ডাক্তাররা বাণিজ্যিক নাম কেন লেখেন আসলে ওষুধের? এ ব্যাপারে প্রেসক্রিপশন নিয়ে যখন কথা উঠলো, প্রেসক্রিপশনটি একটি রোগীর সুস্থতার জন্যই চিকিৎসক দিয়ে থাকেন, যেটা বাংলায় আমরা ঔষধের ব্যবস্থাপত্র বলি। এই প্রেসক্রিপশনটি জেনেরিক নাম ব্যবহার করা উচিত, কিন্তু সমস্যা হলো যে আমাদের দেশে কিছু কিছু সব কোম্পানির যদি ইকুয়াল স্ট্যান্ডার্ড থাকতো তাহলে জেনেরিক নাম ব্যবহার করলে ভালো হতো। স্ট্যান্ডার্ড বলতে আমি বুঝাচ্ছি প্যারাসিটামল আমি যখন লিখে দেব, যে কোম্পানি সবচেয়ে কম মূল্যে বাজারে সরবরাহ করে ওইটি ওই ফার্মেসি সরবরাহ করবে তার বেশি লাভের জন্য। জেনেরিক নাম ব্যবহার করলে এটা একটা সমস্যা। এমনি করে বিভিন্ন, যেমন ধরেন সিপ্রোফ্লক্সাসিন বা সেফেক্সিম এ ধরনের, আমি যখন সেফ3 লিখবো তখন একটা বিশেষ কোম্পানির আমার মনে হয় যেন আমার রোগী ভালো হয়, কিন্তু দেখা গেল আমি যখন সেফেক্সিম শুধু লিখে দেব তখন ওটা ওই কম বেশি মুনাফার জন্যে যারা কম মূল্যে দেয় এবং ঠিক ইনগ্রেডিয়েন্টটা ঠিক মতো থাকে কিনা তারাই বিক্রি করে। এই ক্ষেত্রে একটা সমস্যা আছে। তারপরেও যদি আমরা সমস্ত কোম্পানিগুলোর স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি, আমার ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি যেটা ইতিমধ্যেই বর্তমান সরকার গঠন করার চেষ্টা করেছেন, সবার ক্ষেত্রে যদি সমান করা যায় জেনেরিক নাম লিখতে কোনো সমস্যা হয় না। তারপরেও কথা আছে, আমাদের দেশে যে ফার্মেসি গুলো চলে, আসলে ফার্মাসিস্ট যারা শিক্ষিত, যারা ফার্মেসি চালানোর জন্য দক্ষ এবং যোগ্য, তেমন লোকের অভাব কিন্তু আছে। যেমন বাংলাদেশে এত ফার্মেসি আপনি জানেন, যে ফার্মেসিগুলোর অনেকগুলোরই কিন্তু লাইসেন্স নাই বলে আমার জানা। তো সেই যে লাইসেন্সবিহীন ফার্মেসিগুলো, ইভেন কোন কোন প্যারাসিটামল, হিস্টাসিন এই ওষুধগুলো কিন্তু পানের দোকানেও পাওয়া যায়। এই হলো আমাদের দেশে। আমি মনে করি যে হাইকোর্ট যে নির্দেশনাটা দিয়েছে এর সাথে প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বিক্রি করা যাবে না বা সরবরাহ করা যাবে না যদি বলা যেত তাহলে কিন্তু আরো ভালো। কিন্তু উন্নত বিষয়ে যে ওভার দ্য কাউন্টার যে ড্রাগগুলি বিক্রি করে সেগুলি তো প্যারাসিটামল তো ওভার দ্য কাউন্টার ড্রাগ আছে, ওসিটি কিছু আছে সেগুলো বিক্রি করা যাবে, কিন্তু নট অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড অথবা সিডেটিভ এই জাতীয় আমি বলছি, প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না। তো এর একটা ব্যবস্থা হলে, এবং ফার্মেসিতে যারা এই ওষুধ সরবরাহ করে থাকেন, জাপানে তো আমি শুনেছি রোবট, আপনি ওষুধটা দিয়ে দেবেন ও গিয়ে নিয়ে এসে দেয়, এটা হলো একটা সিস্টেম। আমার দেশের যারা দেন উনি, আমি কি লিখলাম সেটা যে ওষুধটি আমি লিখবো সেই ওষুধটা ও হয়তো জানে না, বলে নাই, হয়তো আছে ওর ওখানে। তার মানে অধ্যাপক শরফুদ্দিন আমাদের বক্তব্য পুরাই পরিষ্কার যে জেনারিক নাম লিখলে কি কি যে ব্যাপারগুলি। শরফুদ্দিন আহমেদ স্যার, আপনার কাছে আমি আসছি। আবার আমি ফারুক স্যার আপনার কাছে আসতে চাই যে অধ্যাপক ফারুক, আপনার বক্তব্য কি আসলে? জেনারিক নাম তো হাইকোর্টের অর্ডার দেওয়ার পরে ডাক্তারদের লিখতে হবে কেন? আমার বিবেচনায় তো সেটি তাদের সেরকমই লেখার কথা। জেনারিক নাম তো আইডিয়াটা ভালো। আমরা বিজ্ঞানের মধ্যে যদি যাই, বিজ্ঞানে যদি গবেষণাগুলো দেখি, গবেষণার ফলাফলগুলোই তো আসলে ওষুধ, এবং অনেকগুলো স্তর পার হয়ে আসে। ওই ল্যাবরেটরি থেকে তারপরে এটা যায় প্রাণী দেহে, এবং বিভিন্ন রকমের ইঁদুর, তারপরে খরগোশ, তারপরে বানর, তারপরে গাভী বা ষাঁড়, তারপরে হচ্ছে ঘোড়া, তারপরে মানুষ, তারপরে আসে একটা ওষুধ বাজারে। মানে এতগুলো নিরাপত্তা স্তর পার হয়ে ধাপে ধাপে পরীক্ষা হয়ে আসে। তো যখন আসে তখন তো এগুলো আপনার জেনারিক নামই আসে। এখন যেটা আমাদের শরফুদ্দিন ভাই বললেন, খুব কারেক্টলি বলেছেন, জেনারিক নামের আমি নিজেও খুবই পক্ষে। আমি মনে করি যে জেনারিক নাম দিলে আপনার ওই যে কোম্পানি যে ট্রেড নেমের জন্য অনেক খরচ করে ওই জিনিসটা কমে যায়, এবং ফলে মানুষও কম দামে ওষুধ পায়। কিন্তু সমস্যাটা হলো, আপনি এই যে কম দামের একটা কোম্পানি, কম দামের একটা ওষুধ বানাচ্ছে একটা কোম্পানি, তার জিএমপি ফলো করার কোনো ইয়ে নাই, বাধ্যবাধকতা সে মানছে না। যেটা বাংলাদেশ সরকার বলছে, আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে ওষুধ তৈরি করাটা এটা অন্য কোনো পণ্যের মতো না, এটা কসমেটিক প্রোডাক্টস না, এইটাকে জিএমপি মেনে করতে হবে।
ইভেন কসমেটিক প্রোডাক্টসেরও কিছু নিয়ম কানুন আছে, কিন্তু বাংলাদেশে এমন এমন কোম্পানি আছে যেগুলো ওর মধ্যে গেলে ওষুধের কোম্পানির লাইসেন্স কেন দেওয়া হলো এই প্রশ্নটাই আপনার মনে আসবে। রাইট। তো সেই ক্ষেত্রে সে যখন নাকি ওষুধ তৈরি করে তখন তো তার কস্ট খুবই কম, প্রোডাকশন কস্ট খুবই কম। আর যিনি নাকি জিএমপি মানছেন সেই কোম্পানিটা, যার নাকি আন্তর্জাতিক মানের সব স্ট্যান্ডার্ড ইয়েগুলো প্রসিডিউরগুলো আছে, লাইসেন্স কেন দেওয়া হলো? না লাইসেন্স দেওয়া হলো কেন সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু বাজারে আপনি লাইসেন্স নিয়ন্ত্রণ করেন, যতদিন নিয়ন্ত্রণ করতে না পারছেন ততদিন কিন্তু আপনি একটা ভালো প্রোডাক্টের সঙ্গে একটা ওয়ার্স্ট প্রোডাক্টের কম্পিটিশন, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু একটা ওয়ার্স প্রোডাক্ট যদি বাজারে আবার থাকে, আমি এটা আসলে কার জন্য রাখছি? এটি হয়তো আমরা আবার আপনারা খাচ্ছেন, মানুষ খাচ্ছে, আমরা তো অন্য মানুষদের মানুষ জন্য খাচ্ছে, কেন তাদেরকে মানুষ এক্সপোজ খাচ্ছে। করছি? এবং আমাদের দেশে মূলত দেখা যাচ্ছে যে গরিব মানুষেরা এই শিকারটা হচ্ছে, সেই শিকারটা বেশি হচ্ছে। এখন বিষয়টা হলো যে আমাদের তাহলে কয়েক ধরনের ওই মাল্টিফেরিয়াস কাজ করতে হবে। একটা হলো যে ওই কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করা, মানহীন কোম্পানি যেগুলো, যারা জিএমপি মানছে না, এগুলোকে বন্ধ করে দেওয়া দরকার। বেশ সোজা কথা, এখানে ওই এতজন লোক কাজ করে এগুলো কোনো বিষয় না। বিষয়টা হলো জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত, জনস্বাস্থ্যের সঙ্গে ঝুঁকি এরকম কোনো কোম্পানি রাখা উচিত না। এগুলি কি লাইসেন্স দামে বাতিল করে বন্ধ করে দাও। এগুলি কি দামে অনেক বেশি হেরফের করে? দামি অনেক হেরফের অনেক করে। হেরফের করে। আমি বাংলাদেশের মানে একটা জিনিস বলি, ওই জাতীয় সংসদের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটি তারা একটা কাজ করেছিলেন, একটা বিশেষজ্ঞ দল গঠন করেছিলেন সবগুলো ওষুধ কোম্পানি পরিদর্শন করে কার কি অবস্থা রিপোর্ট দেওয়ার জন্য। তা আমার সৌভাগ্য হয়েছিল, ওখানে আমি ছিলাম, আহ্বায়ক হিসেবে ছিলাম, রিপোর্টও দিয়েছি আমরা। পরপর 3টা রিপোর্ট দেওয়া হয়েছে এবং সরকার বেশ কিছু ব্যবস্থা নিচ্ছেন। ব্যবস্থা নেওয়ার পরেও এখনো অনেক কোম্পানি আছে যারা জিএমপি পুরোপুরি মানতে পারছে না বা মানছে না। এখন এই যে মানে না, তো না মানার ফলে ওখান থেকে যে আউটকামটা বেরিয়ে আসবে, শুধুমাত্র ওখানে কিছু লোক কাজ করে এই দোহাই দিয়ে তো আপনি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ওষুধ বানাতে পারেন না। রাইট, রাইট। আরেকটা জিনিস হলো যে এই কোম্পানিগুলো আপনার ওই গ্রাম এলাকাতে বা ছোট ছোট শহরগুলোর দোকানগুলোকে টার্গেট করে। হ্যাঁ। এবং সেখানে গিয়ে তাকে বলে যে তুমি ওখান থেকে কত পাও। একটা নাম করা কোম্পানি তাকে 15% কমিশন দেয় দোকানদারকে, ও 30% এ দেবে 30, 40, 50, 60% কমিশন দিচ্ছে এমন কোম্পানিও আছে। তো সেক্ষেত্রে দোকানদার কি করবে? যখন নাকি জেনারিক নামে ওষুধটা যাবে তখন কিন্তু সে প্রেফার করবে ওই কোম্পানির ওষুধটাই দেওয়ার জন্য, কারণ সে 100 টাকা বিক্রি করলে 60 টাকা লাভ। আর এই যে ভালো কোম্পানি যদি হয়, ভালো কোম্পানির 100 টাকার ওষুধ বিক্রি করলে সে হয়তো 15 টাকা লাভ। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনি যখন রিটটি করেন জনস্বার্থে বণিক বার্তার রিপোর্টটি দেখে, তখন কি আপনি এই বিষয়গুলি বিবেচনা করেছিলেন কিনা, জেনারিক নাম দিলে যে আমরা নতুন সমস্যার মুখে যেগুলি আমরা পড়বো? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আপনাকে। দেখুন, আমরা যখন রিট পিটিশনটা করি এটি কিন্তু হঠাৎ করে হয়নি, কারণ এই বিষয়গুলো কিন্তু অনেক আগে থেকে আমাদের চিন্তা চেতনা এসছে এবং আলোচনা হচ্ছিল। এবং এই জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে মানুষের বেঁচে থাকার অধিকার, এটির ব্যাপারে সংশ্লিষ্ট যত বিষয় আছে এগুলো নিয়ে আমরা কাজ করি এবং জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে আমরা আদালতে রিট পিটিশনগুলো করি। এটিও অনেক আগে আলোচনায় এসে আমরা চিন্তাও করেছি, কিন্তু যথাযথভাবে এই যে একটা ম্যাচিউরিটির একটা ব্যাপার আছে। ধরেন আজকে এই কিছুদিন আগে দেখেছেন যে আপনার সরকার একটা আইন করেছে যে আপনার প্রেসক্রিপশনের কতগুলো ওষুধের নাম দিয়ে দিয়েছে অ্যান্টিবায়োটিক সহ, এগুলো প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না, একটা কিন্তু সার্কুলার ইস্যু করেছে। তা এরপরে আমাদের দেশ এখন উন্নত হচ্ছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, ওষুধ ক্রয়ের ক্ষমতা বাড়ছে এবং এই ওষুধের যে ফ্যাক্টরিগুলো যেগুলো করা হচ্ছে সেগুলোর এত ফ্লারাইশ হচ্ছে যে শত শত কোম্পানি হচ্ছে। এবং কিছুদিনের মধ্যে আবার এই ওষুধ কোম্পানিগুলো সঠিক মানের ওষুধ উৎপাদন করে কিনা, যেটা ফারুক সাহেবকে কনভেনার করে যে কমিটিটা করা হলো, সেখান থেকে উঠে আসলো যে আমাদের যদি 160-70টা ওষুধ কোম্পানি আছে তার মধ্যে অনেক ভালো ভালো কোম্পানি, ধরেন আপনার স্কোয়ার, বেক্সিমকো, ল্যাবেডির মতো লোক, তারা বিদেশে অনেক দেশে তারা আপনার এক্সপোর্ট করে এবং তাদের কোয়ালিটি খুবই ভালো। কিন্তু কতিপয় ওষুধ কোম্পানি 20-40-50টা যারা আছে একদম তাদের লো কোয়ালিটি, এবং অনেকে অভিযোগ করেন যে এটার ভিতরে কোনো মেডিসিনের যে গুণাগুণ সেটা কিছুই নাই। কিন্তু আপনি কিন্তু যখন সাধারণ মানুষ এই জিনিসটা কেনে, সে কিন্তু আর জানে না যে ওইটার ভিতরে মেডিসিনের কোনো গুণাগুণ নাই। সে তার অসুখ সারানোর জন্য মেডিসিনটা কেনে এবং সে খায়। এখন একটা প্রশ্ন আসে, ওই ওষুধগুলি বাজারজাতকরণে বা মানে প্রক্রিয়াজাতকরণে বা উৎপাদনের ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। সরকারের নিয়ন্ত্রণ যেটা আছে সেই জায়গাটা অনেক দুর্বল। আপনি জানেন যে এই যে লাইসেন্স কথাটা একটা বললেন, তারপরে মনিটরিং, ওষুধগুলোর দাম নির্ধারণ, এর সঙ্গে আপনার মিনিস্ট্রি অফ হেলথ এবং ম্যান্ডেটরি পাওয়ারটা দেওয়া আছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই প্রতিষ্ঠানগুলো যেটা হয় সেটা হলো আপনার আমাদের সব প্রতিষ্ঠান, আমি শুধু মেডিসিনের ব্যাপারেই বলছি না, আপনি যে আইনের শাসনের কথা বলেন, আইন শৃঙ্খলার কথা বলেন, তথ্য মন্ত্রণালয়ের কথা বলেন, সব জায়গায় কিন্তু আমাদের কিছু লুফলস আছে। প্রপার জায়গায় আমরা প্রপার কাজটা করতে পারি। আমরা এই ব্যাপারে আরেকটু আসছি আপনার কাছে অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ। আপনার কাছে মনে হয় কিনা যদি ডাক্তাররা জেনারিক নাম লিখতে শুরু করেন তাহলে আমরা সেই নিম্নমানের ওষুধের ব্যবহার আরো বেড়ে যাবে কিনা, যেহেতু তাতে লাভ বেশি,
কেমিস্ট এন্ড ড্রাগিস্টরা সেটাই প্রেফার না, করবেন আমার কিনা? কাছে সেটা মনে হচ্ছে না। দেখুন, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে জেনেরিক নেমটা হলে পরে হবে কি, সেখানে আপনার এই যে কতিপয় ওষুধ কোম্পানি, বিশেষ করে আমাদের দেশে যেটা হচ্ছে এখন, ধরুন ওষুধের গুণাগুণ থাকুক বা না থাকুক, কিন্তু কোম্পানিগুলো ডাক্তারদের উপরে এমনভাবে একটা নেটওয়ার্ক প্রভাব বিস্তার করেছে তারা, যে সেখানে তাদের যে ওষুধগুলো প্রেসক্রিপশনে লেখার জন্য তারা বিভিন্ন ধরনের গিফট, বিভিন্ন ধরনের ব্যবস্থা এই তারা যে প্রচলিত আছে। 30-40টি কোম্পানির কথা আপনি বললেন বড় কোম্পানিগুলি ছাড়া, আপনার কি মনে হয় যে ওইসব কোম্পানি ওষুধ ডাক্তাররা লিখে থাকেন খুব সহসা? না, সব ওষুধের যেগুলো নিম্নমানের ওষুধ উৎপাদন করে সেই সমস্ত কোম্পানির ওষুধগুলো তো আর সব ওষুধ তারা বিক্রি করতে পারে না। যেগুলো ধরেন খুব কস্টলি, সেগুলো হয়তো ডাক্তাররা প্রেসক্রিপশন লিখে কিনা? ডাক্তাররা প্রেসক্রিপশন লিখে? প্রেসক্রিপশন লেখে। ডাক্তাররা প্রেসক্রিপশন সব কোম্পানিগুলো, আপনি তো জানেন যে এই যে নামগুলো আমরা বললাম, এই বিশেষ কোম্পানিগুলো, আপনি দেখবেন যে যেগুলো সচেতন লোক, ওই যত ওষুধ সস্তাই হোক না কেন, এই সমস্ত ওষুধ ছাড়া ওরা কিনবে না। ভালো স্কয়ার, তারপরে আপনার বেক্সিমকো অথবা আপনার ল্যাবেড, এই সমস্ত ওষুধ ছাড়া আপনার সাধারণ লোক যারা একটু সচেতন তারা বাইরেটা কিনতে চায় না। কারণ গুণাগুণের ব্যাপার বাইরে এটি বিক্রি হয়। আমরা কি একটু আমি একটু যদি যোগ করি, আমি ওনার সাথে একমত। মঞ্জুর মুর্শিদ ভাই যে রিডটা করেছেন, আমি প্রথমে ওনাকে একটু ধন্যবাদ জানাই জনগণের পক্ষ থেকে, যে উনি সবসময় যে রিডগুলো করেন খুবই চমৎকার। অনেক আইনজীবী, বিখ্যাত আইনজীবী শুধুমাত্র আয় করার দিকে নজর থাকে, ওনার জনগণের স্বার্থের দিকে নজর। নিশ্চয়ই আমাদের অভিনন্দন জানবেন। আমরা একটু অধ্যাপক ফারুক, আমরা ঢাকার বাইরে থেকে আচ্ছা পয়েন্টটা বলি নেই, সেটা হলো যে জেনেরিক নামের কিন্তু আমি বিরুদ্ধে না, আমি খুবই চাই যে এখানে জেনেরিক নামে থাকুক, ভালোই হয়, এটা খুবই দরকার এবং আমাদের জন্য খুব ভালো একটা ফল দেবে। কিন্তু তার কিছু প্রিরিকুইজিট আছে। ওই প্রিরিকুইজিটের মধ্যে একটা হচ্ছে আপনাকে বাজে ওষুধ কোম্পানি বন্ধ করতে হবে। আপনি বাজে ওষুধ কোম্পানি বন্ধ না করলে কিন্তু আপনি জেনেরিক নাম, এটা মহৎ উদ্যোগ, কোর্ট যে আদেশ দিয়েছে খুব ভালো কাজ, কিন্তু এটা করার জন্য আপনাকে ওই জায়গাটায় বাজে ওষুধ কোম্পানিগুলি বন্ধ করতে হবে। কিন্তু আমি যেটাতে কৌতূহল হচ্ছে সেটা বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা ডক্টর সামির হোসেন মিশুর কাছে যাচ্ছি। ডক্টর সামির হোসেন মিশু, আপনি যেগুলিকে আমরা বাজে ওষুধ কোম্পানি বলছি, সেই সব ওষুধ আপনি প্রেসক্রিপশনে লেখেন কিনা? ডক্টর সামির হোসেন মিশু। ধন্যবাদ। আমি কখনোই এই বাজে কোম্পানির ওষুধ, আসলে বাজে কোম্পানি বলছে যে যেটি আমরা মনে করি যে মানসম্মত ওষুধ না, আমি বাজে কোম্পানি বলতে এটি বুঝাচ্ছি যেটি মানসম্মত ওষুধ মনে করি না, সেটিকে আমরা কখনো কেউ কোনো ভালো ডাক্তার এটি লিখতে পারে বলে আমি বিশ্বাস করি না। ওকে, ডাক্তাররা না লিখলে তো অনেকখানি সমস্যার সমাধান হলো। ডক্টর সামির হোসেন মিশু, আমরা আবার আসবো আপনার কাছে। আমি একই প্রশ্ন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক আর জনাব ফয়সাল কবির চৌধুরী আপনাদের দুজনকে করতে চাই। খুলনা থেকে এবং রাজশাহী থেকে জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, আপনারা যে বাজে কোম্পানি ওষুধ যেগুলি বলছি সেগুলি আপনারা বিক্রি করেন কিনা? জনাব মোহাম্মদ মোজাম্মেল হক। ধন্যবাদ আপনাকে। সরকার যে সমস্ত ঔষধ কোম্পানির রেজিস্ট্রেশন দিয়েছে এবং তারা যদি সেগুলি প্রোডাকশন করে এবং তার যদি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই যদি মার্কেটে আসে, সে ব্যাপারে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কিছু করার থাকে না। ওকে, আর সবচাইতে বড় কথা হচ্ছে যে সরকার রেজিস্ট্রেশন দিলেই আপনারা করবেন। জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, আপনারা কি এমন কোন ওষুধ কোম্পানি ওষুধ বিক্রি করেন যারা 60% পর্যন্ত আপনাদেরকে কমিশন দেয়? 60% বা 30%, 50% কমিশন দেয়, এরকম কোন ওষুধ আপনারা বিক্রি করেন কিনা? ঔষধও বিক্রি হয়, সেগুলি শহর এলাকায় খুবই কম হয় এবং সেটা সাধারণত খেটে খাওয়া মানুষ যারা গ্রামগঞ্জে থাকে সেখানে বেশি বিক্রি হয়। সেটা মানে ওখানে এই ঔষধগুলি পার্টিকুলারলি গ্রামগঞ্জেই বেশি। না, গ্রামগঞ্জে বিক্রি আপনি বিক্রি করেন কিনা, মানে কে কিনে আপনি বিক্রি করেন কিনা? জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, আমরা আসছি আপনার কাছে। না, আমি বিক্রি করি না। আপনি বিক্রি করেন না। জনাব ফয়সাল কবির চৌধুরী, আপনি ওই ধরনের ওষুধ বিক্রি করেন কিনা যারা 30 থেকে 60% পর্যন্ত আপনাকে কমিশন দেয়? জনাব ফয়সাল কবির চৌধুরী। না, ধন্যবাদ। প্রথমত ধন্যবাদ আপনাকে এবং আমি মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই। যুগোপযোগী এবং কার্যকরী পদক্ষেপ নিয়েছে বর্তমান মহামান্য আদালত, এবং এর সাথে সাথে আমি মঞ্জুর মোর্শেদ সাহেবকে ধন্যবাদ জানাই। আমাদের বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির যারা সদস্যভুক্ত তারা কখনোই আপনার নিম্নমানের ওষুধ বিক্রয় করে না। তবে এখানে আমার শ্রদ্ধেয় ব্যক্তি মোজাম্মেল হক সাহেব আছেন, তিনি, তার সাথে আমি একমত যে গ্রামে কিছু কিছু যারা ওষুধ কোম্পানিগুলো রয়েছে যারা পুশিং সেল করে, তারা হয়তো জনাব ফয়সাল কবির চৌধুরী, কেউ না কেউ তো এগুলি বিক্রি করছেন, তারা কারা সেটা আমাদের সবারই জানতে হবে। সর্বশেষ আমি ডক্টর নাবিল চৌধুরীর কাছে জানতে চাই, রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ডক্টর নাবিল চৌধুরী, আপনি এই ধরনের ওষুধ কখনো প্রেসক্রিপশনে লিখেন কিনা? ডক্টর নাবিল চৌধুরী।
জি ধন্যবাদ। দেখুন, আমাদের আগে বলতে হবে যে একটা ভালো কোম্পানির সবগুলো ওষুধে কি ভালো হয়, আমি তা মনে করি না। এক একটা ওষুধ এক একটা কোম্পানির ভালো হয়, এবং এটা আমরা যারা ডাক্তারে যারা প্র্যাকটিস করি এটা আমরাই বলতে পারবো যে কোন কোম্পানির কোন ওষুধটা ভালো। একটা সিম্পল একটা উদাহরণ দিই, ডাইক্লোফেনাক একটা ব্যথার ওষুধ, যেটা সাধারণ একটা সাপোজিটরির দাম অন্যান্য কোম্পানির দাম হয়তো 10 থেকে 15 টাকা, কিন্তু একটা কোম্পানি আছে এটার দাম 60 টাকা। তো আমরা বলবো যে কখন একটা অপারেশনের রোগীকে ওই কোম্পানির ওষুধটা দিলে তার ব্যথা কখন কমে, এটা সেই ভুক্তভোগীটাই বলতে পারবে। সেক্ষেত্রে আমি যদি বলে দিই জাস্ট জেনারিক নেমটা লিখে দিই যে ডাইক্লোফেনাক, সেক্ষেত্রে তো একটা অন্য কোম্পানির ওষুধ দিয়ে দিতে পারে যেটা হয়তো ভালো কোম্পানি, বাট ওর হয়তো ডাইক্লোফেনাক ওর হয়তো সেটাতে কাজ করবে না। যেই সমস্যাটা আসলে রয়ে গেল, ডক্টর নবীন চৌধুরী একটি গুরুত্বপূর্ণ কথাই বলছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর অধ্যাপক শরফুদ্দীন আহমেদ, আপনার কাছে অনেকগুলি বিষয় আপনি নোট নিয়েছেন। আমি শুধু এই ব্যাপারটি একটু বলতে চাইবো যে ডাক্তাররা যেটি আসলে ফেস করতেছেন, যে আপনি যেটি যে শুরু করেছিলেন যে জেনেরিক নাম নেই লিখলে সেটাতে একটি ভালো ওষুধ পাবে কিনা, সেভাবে আসলে করণীয়টা কি, যেটি অধ্যাপক ফারুক বললেন যে কিছু খারাপ ওষুধ কোম্পানি বন্ধ করে দিতে হবে, আপনার সাজেশনটা কি আমরা একটু শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে জেনেরিক নাম নিয়ে আপনার পরামর্শ শুনতে চাইছিলাম অধ্যাপক শরফুদ্দীন আহমেদ, এবং পাশাপাশি হাতের লেখা সম্পর্কে হাইকোর্ট বলেছে যে হাতের লেখা যেন পড়া যায় প্রেসক্রিপশনে, তার ব্যবস্থা করতে। জি জি, প্রথমেই আমি যে কথাটি বলতে চাই যে জেনেরিক নেম লেখার ব্যাপারে মহামান্য আদালত যে নির্দেশনা দিয়েছেন সে ব্যাপারে তো আমরা বিরোধিতা করার কোনো প্রশ্নই ওঠে না। তবে সমস্যাগুলো সমাধান, আপনি বলেছেন কিভাবে সমাধান করা যায়। প্রথম সমাধান হলো যে প্রথম বলেছিলাম যে সমস্ত কোম্পানি মানসম্মত ওষুধ তৈরি করছে না তাদের লাইসেন্স বন্ধ করে দেওয়া। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এ ব্যাপারে যতখানি সম্ভব শক্ত ভূমিকা গ্রহণ করতে হবে। ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি আমাদের দেশে এটা কিন্তু অতটা এখনো ফ্লারিশ করতে পারে নাই, এই বিষয়টিকেও সরকার গুরুত্ব দিতে হবে। ওকে, যে সমস্ত মানসম্মত ড্রাগ নাই ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির মাধ্যমে সেটাকে আমরা বন্ধ করে দেব। তৃতীয় যে জিনিসটা হলো যে এই জেনেরিক নাম আমার কাছে পজিটিভ মনে হয় একটা দিক দিয়ে, যারা ওই যে গ্রামে গিয়ে কোয়াকদের মাধ্যমে, যারা ডাক্তার না এমবিবিএস বা বিডিএস ছাড়া কিন্তু ডাক্তার লেখা যায় না, তাদেরকে গিফট দিয়ে তাদের দিয়ে কিন্তু লেখায় এই সমস্ত কম দামে। জেনেরিক নাম আসলে ওরা কিন্তু আর ওই সব ওষুধ লিখতে পারবে না, যার ফলে জনগণের যে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন এটা হবে না। আর একটা বিষয় হলো যে আমরা সরকারকে বলবো যে সমস্ত কোম্পানিগুলো এখানে স্ট্যান্ডার্ড, এবং আমি মনে করি যে সমস্ত ডাক্তাররা লেখেন তারা কিন্তু স্ট্যান্ডার্ড ওষুধ ছাড়া লেখেন না ডাক্তাররা। সমস্যাটা হয় হলো ফার্মেসির থেকে আমরা ওষুধ কিনি, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনি, কোয়াকরা ওষুধ দেয়, আমার লেখা দেখে আরেকটা লিখতে গিয়ে আমি যা লিখি সে হয়তো অন্যভাবে লেখে, এভাবে কিছু কিছু জনস্বাস্থ্যের হুমকি হয়। আমি মনে করি এই বিষয়গুলো এবং ফার্মেসিতে যারা এই ওষুধগুলো সরবরাহ করে তাদের ট্রেন্ড আপ। হাতের লেখা, আর হাতের লেখার ব্যাপারে বলবো অবশ্যই একজন চিকিৎসক যে ওষুধটি লিখবেন পরিষ্কার সেটা যেন বোঝা যায়। বোঝা না গেলে আমি একটা ওষুধ লিখতে গিয়ে যদি আর একটা ওষুধ চলে আসে যে কোনো সময় জীবন নাশ হতে পারে, এটা কিন্তু খুনের শামিল। সেই ক্ষেত্রে আমি বলবো যে যিনি লিখবেন হাতের লেখাটা, হয়তো ডাক্তারি পড়তে পড়তে আমাদের অনেক লিখতে লিখতে হাতের লেখাটা ভালো রাখার দিকে তাকাই না আমরা, কিন্তু প্রেসক্রিপশনটা লিখবো রোগীর স্বার্থে। সুতরাং অবশ্যই ক্যাপিটাল লেটার যে শব্দটি বলা হয়েছে তিনটা ভাগে বলা হয়েছে, একটা হলো বড় অক্ষরে স্পষ্ট অক্ষরে অথবা ছাপি। আমার মনে হয় বাংলাদেশে বহু জায়গায় কিন্তু এখন ওই টাইপ করেও দেওয়া হয়, রাইট। আর অনেকে সুন্দর করেই লেখেন, যারা এখন আগের মতো লিখতেন না তাদেরকে স্পষ্ট অক্ষরে লেখার জন্য অনুরোধ করা যেতে পারে। অধ্যাপক কেপিএম ফারুক, আমরা খুব সংক্ষেপে আপনাকে জানতে চাইবো যে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির কথা আপনারা বলছেন, কিন্তু আপনি নিজেই সাক্ষী যে বাংলাদেশের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি করার পর সেটি খুব ন্যায় বিচার আমরা পাবো কিনা সেটি আপনি ভালো বলতে পারেন, যে মানে আসলেই খারাপ ওষুধ বানায় যারা তারা বাদ পড়বে কিনা। আসলে পয়েন্ট চলে এসছে অনেক আর কি, আমরা সংক্ষেপেই বলবো। তবে আমি মনে করি যে এই বিভিন্ন পয়েন্টস নিয়ে আরো আলোচনার প্রয়োজন আছে আর কি। ওষুধ নীতি একটা হয়েছে, সরকার এই কয়েকদিন আগে 19শে ডিসেম্বর একটা তৃতীয় ওষুধ নীতি ঘোষণা করেছেন। ওখানে কিন্তু যেই পয়েন্টসগুলো আলোচনা হচ্ছে এগুলো সবগুলোই ওখানে আছে। মুশকিলটা হলো যে এই ওষুধ নীতিটা নিয়ে মিডিয়াতেও তেমন আলোচনা হয়নি, সরকারি পর্যায়েও এটা প্রচারের তেমন ব্যবস্থা হয়নি, যে কারণে এখনো মানুষজন ঠিক জানেই না যে ওর ভিতরে কি আছে। এখানে কিন্তু আপনার ওই যেটা আমাদের শরফুদ্দিন ভাই যে পয়েন্টসগুলো বললেন
যে খারাপ ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, জিএমপি কে আবশ্যকীয় শর্ত করা ম্যানুফ্যাকচারিং এর জন্য, এগুলো আছে। দ্বিতীয় হচ্ছে দোকানে যারা থাকেন ওই 7-8 পাস লোকজন বা এসএসসি পাস লোকজন, তারা হাইলি টেকনিক্যাল একটা বিষয় নিয়ে কাজ করছেন, প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিক্রি হচ্ছে। সরকার এবার 39টা ওষুধকে ওটিসি ড্রাগ লিস্টের আন্ডারে এনেছেন, ওভার দি কাউন্টার, মানে এর জন্য কোনো প্রেসক্রিপশন লাগবে না। এটা বিদেশে আছে, বিভিন্ন দেশে এটা আছে, বাইরের গুলো লাগবে, এর বাইরের গুলো লাগবে। 39টা, মানে আমাদের যদি 1300 জেনারিক নামের ওষুধ থাকে বাংলাদেশে, তাহলে 39টা ওষুধ লেখার জন্য প্রেসক্রিপশন লাগবে না, বাকিগুলো প্রেসক্রিপশন লাগবে। অর্থাৎ যেগুলো কম ক্ষতিকর, তুলনামূলকভাবে কম ক্ষতিকর, বহুল ব্যবহৃত, এই ধরনের কম ঝুঁকিপূর্ণ ওষুধ 39টা যাওয়া। এখন প্রশ্ন হলো যে প্রেসক্রিপশন ড্রাগ যেগুলো, সেগুলো কারা ডিসপেন্স করবে, মানে কারা? ওষুধ আসলে আমরা বলি বিক্রি না, ওষুধ কিন্তু বিক্রির পণ্য না, এটা হলো ডিসপেন্সিং করতে হয়। অর্থাৎ আপনি ওষুধটা দিচ্ছেন, ওষুধটা কিভাবে খাবে, তার পথ্য কি হবে, কোথায় রাখবে, কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া হলে সঙ্গে সঙ্গে ওষুধটা বন্ধ করে ডাক্তারকে জানাতে হবে, যাতে ডাক্তার চেঞ্জ করতে পারেন। এই ধরনের বহুবিধ বিষয় থাকে। আপনি এই ওষুধটা খাওয়ার সময় কতটুকু পানি খাবেন, খাওয়ার বিষয়, এই ব্যবস্থাপত্রের সঙ্গে রিলেটেড এই ওষুধের তথ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে সেটাই হচ্ছে ড্রাগ, যেটা একটা থেরাপিউটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স প্লাস যার ড্রাগ ইনফরমেশন আছে। ড্রাগ ইনফরমেশন দেওয়া না হলে কিন্তু ওষুধটা ওষুধ না। এখন বিষয় হলো যে সরকার বলেছেন যে এখন থেকে মডেল ফার্মেসি চালু হবে, এবং ইতিমধ্যে আপনি জানেন যে 8টা মডেল ফার্মেসি কিন্তু চালু হয়ে গেছে, এবং এখানে গ্রাজুয়েট ফার্মাসিস্ট কাজ করবে, ওই 7-8 পাস এসএসসি পাস ওরা না। এই মডেল ফার্মেসি ধীরে ধীরে সম্প্রসারণ করা হবে, এবং এটা আমরা আশা করি যে এর মাধ্যমে আপনি ড্রাগ ইনফরমেশনটা পাচ্ছেন। এবং এই মডেল ফার্মেসিতে 6টা সুবিধা: নকল ওষুধ, ভেজাল ওষুধ, নিম্নমানের ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, এগুলো বিক্রি হবে না। যদি বিক্রি হয়, এই দোকানের মালিক রেসপন্সিবল থাকবেন, এবং গ্রাজুয়েট ফার্মাসির তার লাইসেন্স হারাবে। ডাক্তারের যেমন রেজিস্ট্রেশন নাম্বার লাগে, ফার্মাসিস্টেরও তেমনি এই রেজিস্ট্রেশন নাম্বার। আমার মনে হয় যে আমরা একটু মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে শুনতে চাই, সভাপতি খুলনা ড্রাগ অ্যান্ড কেমিস্ট সোসাইটি। জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, আপনি কি মনে করেন আসলে যে আমরা কি জেনেরিক নামে ওষুধ দিলে আমাদের জন্য ভালো হবে? ডাক্তাররা জেনেরিক নাম লিখলে ওষুধের ট্রেন্ড নাম না লেখে। জনাব মোহাম্মদ মোজাম্মেল হক। আমি সবসময় জেনেরিক নেমের পক্ষে মতামত দেব। আর যে নকল বা ভেজাল ঔষধের কথা আসছে, এই ঔষধগুলি তো ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে যাচ্ছে, যদি ভালো না হবে সেখান থেকে ওকেই আসছে কিভাবে, এবং সেটা বাজারে কিভাবে উৎপাদন করা হয়, এ ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে এবং তদারকি বাড়াইতে হবে। আমি মনে করি যে কোনো ঔষধ বাজারে আসলে তার টেস্টিংয়ের জন্য টেস্টিং ল্যাবরেটরিতে পাঠাবে, এবং সেখান থেকে যদি কোনো ঔষধ যদি তার রেজিস্ট্রেশন থাকে এবং সে যদি কোনো কোম্পানি যদি তৈরি করে, সেখানে কোনো ঔষধ মালিকের কিছু করার থাকে না। আচ্ছা, আপনি বলছেন মনিটরিং থাকলে খারাপ ওষুধ তো আসারই কথা না। আমি জনাব ফয়সাল কবির চৌধুরীর কাছে জানতে চাইবো যে আপনিও কি আসলে জেনেরিক ওষুধের পক্ষে, জেনেরিক নামের পক্ষে? জনাব ফয়সাল কবির চৌধুরী। জি, অবশ্যই আমরা পক্ষে। আমাদের রাজশাহী কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে আমরা এটা সাধুবাদ জানাই যে পাশাপাশি যে সরকার মহামান্য আদালত যে আদেশ দিয়েছেন যে স্পষ্ট নাম লিখে ওষুধ বিক্রি করতে হবে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। এতে অনেকাংশে আমি ডক্টর সামির হোসেন মিশুর কাছে জানতে চাইবো যে ডক্টর সামির হোসেন মিশু, যে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে যে স্পষ্ট অক্ষরে লেখা, সেই স্পষ্ট অক্ষরে লেখাটার ব্যাপারে আপনার কোনো পর্যবেক্ষণ রয়েছে কিনা? ডক্টর নাবিল চৌধুরীর কাছে একই প্রশ্ন আমাদের। ডক্টর সামির হোসেন মিশু প্রথমে। না, অবশ্যই আমরা যখন একজন রোগীকে প্রেসক্রিপশন করি, একজন রোগীর জন্য প্রেসক্রিপশন করি, যদি রোগী লেখাটি বুঝতে না পারে তাহলে তো এটি লিখে কোনো লাভ নেই। হ্যাঁ, একজন চিকিৎসকের লেখা হয়তো খারাপ হতে পারে, কিন্তু এটি বোধগম্য অবশ্যই হতে হবে। যদি বোধগম্য না হয় তাহলে প্রেসক্রিপশন লিখে কোনো লাভ নেই। এবং আমি মনে করি যে অবশ্যই স্পষ্ট অক্ষরে বোধগম্য সহজবোধ্য লেখা অবশ্যই চিকিৎসকের লেখা উচিত। ডক্টর সাবির হোসেন মিশু, আপনাকে ধন্যবাদ। ডক্টর নাবিল চৌধুরী, একই প্রশ্ন আপনার কাছে। আর আমাদের দর্শকরা প্রশ্ন করছেন ডাক্তার সাহেবদের কাছে যে প্রতিদিন অসংখ্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভিজিট করেন, তারা ক্যাশ ইনসেন্টিভ বা অন্য কোনো ভাবে ডাক্তারদের প্রভাবিত করে থাকেন বলে তাদের ধারণা। আপনি কি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন কিনা ডক্টর নাবিল চৌধুরী? না, আমি যেটা মনে করি যে ডাক্তার যদি ব্যক্তিত্ববান হয়ে থাকে তাহলে ওষুধ কোম্পানির কোনো রিপ্রেজেন্টেটিভ কোনো প্রভাব বিস্তার করতে পারার কথা নয়।
ডাক্তার ব্যক্তিত্ববান হওয়ার পাশাপাশি যদি ডাক্তার একটু ব্যক্তিত্ববান এবং মানে একটু লোভীও হন, সেই ক্ষেত্রে কি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? সেক্ষেত্রে তো একটু থেকেই যায়। আচ্ছা, ডক্টর নাবিল চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আপনার কাছে জানতে চাইবো যে যেই মানে অধ্যাপক ফারুক এবং অধ্যাপক শরফুদ্দিন ভূঁইয়া এবং আমাদের যে প্যানেলিস্টরা ঢাকার বাইরে আছে তাদের সবার কথা এটি স্পষ্ট যে উপযুক্ত একটি মানে পরীক্ষাগার না করে যেখানে নিম্নমানের ওষুধগুলি ধরা পড়বে, সেই ক্ষেত্রে এই জেনেরিক নাম প্রবর্তন করার একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এই বিষয়ে একটু আপনার মন্তব্য শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম। আজকে বাংলাদেশে অ্যাডভোকেট মঞ্জুল মোর্শেদ, আপনাকে জানতে চাইছিলাম যে জেনেরিক নামের যে প্রবর্তন আমরা করতে চাইছি সেটি হচ্ছে নিম্নমানের ওষুধের যে সরবরাহ বাজারে বন্ধ না করে সেটি করাটা কিছুটা ঠিক হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনাগুলো ডক্টর শরফুদ্দিন সাহেব, ফারুক সাহেব যে আলোচনা করলেন এবং আপনার সংযুক্ত যারা হলেন, মোটামুটি সবগুলো বিষয় এসছে। এর মধ্যে আপনার যে বিষয়টা আমরা এখন আমাদের সামনে এসছে সেটি হলো দুটো বিষয়। একটি হলো আপনার জেনেরিক নেম লেখা, আর একটা হলো আপনার প্রেসক্রিপশনগুলো স্পষ্ট আকারে লেখা। জেনেরিক নেমের ব্যাপারে যে কথাটা আসছে একটু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এটি কিন্তু আপনার এই মুহূর্তে কার্যকরী হচ্ছে তা না, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন আদেশের মধ্যে নাই। অন্তর্বর্তীকালীন আদেশে হলো আপনার স্পষ্ট অক্ষরে লেখা এবং আপনার অথবা প্রিন্ট অথবা ব্যাপারে এইটা একটা রুল জারি করে, অর্থাৎ এই মুহূর্তে না। আমরা যে আলোচনাগুলো করছি, এই যে ডিমেরিটস এর প্রশ্নগুলো আসবে, সেখানে কিন্তু গভর্নমেন্ট এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সবাই পার্টি আছে এবং ইচ্ছা করলে যে কেউ পক্ষ হতে পারেন। পক্ষ হয়ে আদালতের কাছে আমরা এটা উপস্থাপন করতে পারি যে যদি কোনো ডিফিকাল্টিস থাকে সেই ডিফিকাল্টিস গুলো কিভাবে দূর করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে পারবো। প্লাস আর একটা জিনিস হলো যে ঝুঁকিপূর্ণ কথাটা আপনি বললেও এজ এ হোল আমরা যত আলোচনা করলাম তার মধ্যে ম্যাক্সিমামই কিন্তু জিনিসটাকে সাপোর্ট করেছেন, দুই একজন বাদে। অতএব যদি দুই একজনের মতেও বা একটা লিমিটেড অংশের পক্ষেও যদি এই মতামত থাকে ঝুঁকিপূর্ণ বা একটা ক্রাইসিস বা একটা সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা আলোচনা করে সমাধান করতে হবে। কারণ ম্যাক্সিমাম পিপুলের ডিমান্ড হলো যে এই জেনেরিক নেমে লেখার জন্য, এগুলো একটা। আর আমাদের যে এই যে মানে আমাদের যে রাইট টু লাইফের সঙ্গে মেডিসিনের যে সম্পর্ক, এই জায়গাটা যদি আমরা একটু আলোচনা করতে চাই তাহলে আপনাকে তিনটা জিনিস, একটা হলো ফার্মেসি, তারপরে হলো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আর একটা হলো ড্রাগ ল্যাবরেটরি। তিনটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। দেখেন ফার্মেসিতে কারা বিক্রি করতে পারবে, এটা কিন্তু একটা ড্রাগ লাইসেন্স নিতে হয়। বাংলাদেশে যে ফার্মেসিগুলো আছে কতজনের ড্রাগ লাইসেন্স আছে এটি দেখার জন্য কিন্তু একটা অথরিটি আছে, ইন্সপেক্টর আছে, সে ভিজিট করবে। সেখানে যদি এই ড্রাগ লাইসেন্স ছাড়া কোনো ফার্মেসি তাকে বন্ধ করবে, কোথাও কি কিছু হচ্ছে, কোথাও কিছু হচ্ছে না। আপনার ড্রাগ ল্যাবরেটরির কথা বলেন, ড্রাগ ল্যাবরেটরি হলো যে আপনার ওষুধটা যেটা ঠিক আছে কিনা, গুণগত মান ঠিক আছে কিনা এটা টেস্ট করবেন। আপনি খোঁজ নিয়ে দেখেন যে আমাদের যে যতগুলো ওষুধ আছে সেগুলো ওষুধগুলো এই টেস্ট করার মতো সক্ষমতা আমাদের ড্রাগ ল্যাবরেটরি আছে কিনা, নাই এটা। তো সেই ক্ষেত্রে যদি না থাকে তাহলে আমরা টেস্টের কত থেকে আসবো, থেকে আমরা রেজাল্ট করতে থেকে পারবো। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে জনবল সেটি 20 বছর আগে যেটা ছিল হয়তো 10% বেড়েছে, কিন্তু এদিকে আমাদের যে মার্কেট বা আমাদের যে কর্মক্ষেত্র বা আমাদের যে কোম্পানি এটা কিন্তু অনেক বেড়েছে। তো সেই দিক থেকে তাদের সঙ্গে যদি কম্পেয়ার করেন তো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সেই সক্ষমতা নাই যে এই জিনিসগুলো তারা মডারেট করবে। কেন আপনার প্রত্যেকটা ফ্যাক্টরিতে ভিজিট করা, জিএমপি পালিত হচ্ছে কিনা, ওষুধগুলো ঠিকমতো চলছে কিনা, ল্যাবরেটরি টেস্ট করা, এই সব কিছু করার জন্য যে সমস্ত সক্ষমতা, সেই জায়গাটা আমাদের অনেক দুর্বলতা আছে। আমার মনে হয় যে আজকে আলোচনা থেকে সেটি সরকারের যারা কর্মকর্তা আছে তাদের এটা বোধোদয় হওয়া দরকার, তারা বোঝা দরকার যে না, এখন বাংলাদেশের মানুষের রাইট টু লাইফ মেডিসিন রেসপেক্টে যেটা আছে এটা যদি আমাদের এস্টাবলিশ করতে হয়, কারণ আমরা অনেক উন্নত হয়ে যাচ্ছি, কিন্তু একটা জায়গায় যদি আমাদের দুর্বলতা থাকে আমাদের উন্নতি তো কোনো কাজে লাগবে না। অতএব সেই জায়গাগুলোতে এখনই কাজ করা দরকার যে ঠিকমতো যেন ড্রাগ লাইসেন্স নেওয়ার জন্য যারা কাজ করবে ফার্মেসিতে, সেই সমস্ত ফার্মেসিতে ড্রাগিস্ট থাকে, তারপরে ড্রাগ ল্যাবরেটরিতে সেখানে সক্ষমতা বাড়ানো, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাক্টিভ করা এবং জিএমপি অনুসারে যেন মেডিসিন কোম্পানিগুলো ঠিকমতো পরিচালিত হয়। এই জিনিসগুলো যদি দেখা যায় তাহলে পরে আমার মনে হয় ডেভেলপমেন্ট হবে। এবং আমরা যেটা আর একটা হাতের লেখার কথাটা যেটা বললেন, হাতের লেখা দেখুন, হাতের লেখাটা আপনার অভিজ্ঞতা আছে আমার, এবং আমি যখন মুভ করতে গেলাম জজ সাহেব নিজেই বললেন যে এটা তো আমারও আর এক সময় দেখেছি যে আমি তো কিছুই বুঝতে পারতেছি না এটা কি ব্যাপার। উনি সাথে সাথে গভর্নমেন্টের যে লয়ার তাকে বললেন আপনি কি দেখেছেন, ডিএজিও বললেন যে হ্যাঁ এটা তো আসলে পড়া যায় না। এই জায়গাটা কিন্তু আসলে খুব সেন্সিটিভ, কারণ হলে একটা পড়া যায় না, সে ওষুধটা যে 7-8 পাস করা একজন ফার্মেসির লোক সে আমাকে কি দিল আই ডোন্ট নো, আমি তো কিছুই জানি না, ডাক্তার বলেছে আমি খেলাম। এই জায়গাটা আমার মনে হয় সবচেয়ে আমি আশ্চর্য হয়েছে যে সমস্ত মানুষই কিন্তু জিনিসটাকে সাপোর্ট করছে, সমস্ত মানুষই জিনিসটাকে নিশ্চয়ই সাপোর্ট করছে। আমরা একটা অন্য বিষয়ে চলে যাচ্ছে অধ্যাপক শরফুদ্দিন আহমেদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে যারা প্রেসক্রিপশন লিখছেন বা লিখবেন
তাদের সম্পর্কে একটু কথা, যে দেশের মেডিকেল শিক্ষা কার্যক্রম এখন চলছে জোড়াতালি দিয়ে। মূল সমস্যা শিক্ষক সংকট, সরকারি বেসরকারি মিলে 105টি মেডিকেল কলেজ, এখন শিক্ষকের সংখ্যা 9,403, দরকার অন্তত 25,300 জন। মেডিকেল কলেজে তীব্র শিক্ষক সংকট, আপনারা আসলে কিভাবে মোকাবেলা করবেন এই সম্পর্কে আপনার একটু মন্তব্য আমরা একটু শুনবো। অধ্যাপক ফারুক এবং মঞ্জিল মোর্শেদের মন্তব্য আমরা একটু শুনবো। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। বিরতির আগে অধ্যাপক শরফুদ্দীন আহমেদ শিক্ষা কার্যক্রমে, মেডিকেল শিক্ষা কার্যক্রমে জোড়াতালির প্রসঙ্গে আসছিলাম, যে শিক্ষক সংকট রয়েছে, শিক্ষক সংকটগুলি কিভাবে মোকাবেলা আপনারা করবেন 105টি মেডিকেল কলেজে। আমাদের দর্শকরা অনেক মন্তব্য পাঠিয়েছেন, একটি মন্তব্য আমি পড়ে শোনাচ্ছি। সাদিয়া, উনি বলছেন প্রেসক্রিপশনে জেনেরিক নাম লেখার দরকার নেই, স্পষ্ট করে ওষুধের নাম আর রোগের বিবরণ লেখাটাই বেশি জরুরি। যাই হোক, এটা ওনার একটা মন্তব্য। আমরা মেডিকেল কলেজের শিক্ষা, আপনি ভালো জায়গায় এসেছেন। জি, মেডিকেল শিক্ষকরা যাদেরকে ডাক্তার হিসেবে তৈরি করবে তাদের প্রেসক্রিপশন নিয়ে আমরা অনেক আলোচনা করলাম। ওষুধের যে কথাটি বলেছেন, আমি মেডিকেল শিক্ষার সাথে শুধু একটা কথা বলি, আমরা হতাশার থেকে একটু আশাবঞ্জক দিকে যাই। এই বাংলাদেশ থেকে 100টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে, 126টি দেশে, এবং ওষুধের মান এত উন্নত বলে আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডনের মতো দেশেও আমাদের দেশ থেকে ওষুধ যাচ্ছে। সুতরাং মান নিয়ে চিন্তা নেই। তবে যারা মানসম্পন্ন ওষুধ তৈরি করবে না তাদেরকে বন্ধ করে দিয়ে আমি এই দেশের জনস্বাস্থ্যর হুমকি থেকে আমরা রক্ষা করব। মেডিকেল শিক্ষা, আমি মনে করি যে সকল শিক্ষার চেয়ে এটা যে টেকনিক্যাল একটা শিক্ষা, যে কেউ এটা পড়াতে পারবে না। আমি ডাক্তারিও করতে পারবো, বক্তৃতাও দিতে পারবো, কিন্তু একজন শুধু বক্তৃতা দেবে কিন্তু ডাক্তারি করতে পারবে না। মেডিকেল শিক্ষার আমি মনে করি যে আপনি সঠিকভাবেই বলেছেন যে 9,105টি মেডিকেল কলেজের আমার প্রয়োজন আছে কিনা, আমার ডিমান্ড অনুসারে কত ডাক্তার প্রয়োজন, কত পোস্ট গ্রাজুয়েট ডাক্তার দরকার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নিয়ম অনুসারে 1 লাখে কমপক্ষে একজন বিশেষজ্ঞ থাকা উচিত। অনেক সাবজেক্টে আছে 100 জন, অনেক সাবজেক্টে আছে 2000 জন। আমি 1600 জন স্ট্যান্ডার্ড করার জন্য আমার একটা নীতিমালা থাকা দরকার, এবং শিক্ষক তৈরির ক্ষেত্রেও আমাকে এমনভাবে নীতিমালা করতে হবে যে প্রতি বছর কিন্তু আমরা পোস্ট গ্রাজুয়েশনে ওএমআর এর মাধ্যমে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু এখন পোস্ট গ্রাজুয়েশন হয়, সেখানে আমরা মেধার ভিত্তিতে সবাইকে নিয়োগ দিচ্ছি, পোস্ট গ্রাজুয়েট করছে। তবে সেখানে একটা ইরেগুলারিটি, যেটা আমি মনে করি বেসিক সাবজেক্টে অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, এই সাবজেক্টগুলোতে এখন কোনো লোক নাই। ভবিষ্যতে আরও শূন্যতা আসবে। এই বেসিকে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স দিয়ে এবং তাদেরকে বয়স বৃদ্ধি করে আমার মনে হয় মেডিকেল কলেজগুলোতে আপাতত চালানো যেতে পারে। তবে আমি সরকারি 30টি মেডিকেল কলেজে বর্তমানে 13টি মেডিকেল কলেজের শিক্ষক দিয়ে 30টিকে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। আর প্রাইভেটগুলো যারা রিটায়ার করেন তাদেরকে 65 ঊর্ধ্ব তারাও কিন্তু পড়াচ্ছেন, যেটা নিয়ম নাই। সবকিছু মিলে আমি মনে করি যে এই মেডিকেল কলেজ কতটি থাকা উচিত, কতজন শিক্ষক হওয়া উচিত, কিভাবে তৈরি করব, তার জন্য একটা নীতিমালা সরকারকে গ্রহণ করতেই হবে। জোড়াতালি দিয়ে মেডিকেল কলেজ চালালে ভবিষ্যতে যারা ডাক্তার হবেন তাদের কাছ থেকে রোগীর চিকিৎসা ব্যাহত হবে। প্রফেসর এবিএম ফারুক, আপনার কাছ থেকে এই বিষয়ে একটু মন্তব্য জানতে চাইবো। আমার একটি যোগ করার আছে যে আপনি জাতীয় স্বাস্থ্য নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য। জাতীয় স্বাস্থ্য নীতিমালা প্রণয়ন করতে গিয়ে সবচেয়ে বড় বাধা আপনার কোনগুলিকে মনে হয়, সেগুলি যে আমাদের একটু সঙ্গে। প্রথমত আমি শরফুদ্দীন ভাইয়ের সঙ্গে একটু যোগ করি, সেটা হলো বয়সের ব্যাপারটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু চলে যাচ্ছেন, এবং কিছু কিছু বিষয়ে যেগুলোতে নাকি রোগী দেখার অত সুবিধা হয় না, এইসব সাবজেক্টগুলোতে, বেসিক সাবজেক্টগুলো, এখানে কিন্তু টিচার পাওয়া যাচ্ছে না, কারণ ছাত্ররা আসছে না বেশি এখানে পড়তে। তো সেখানে বয়সটা বাড়িয়ে 65 জায়গায় 70 করা যায় কিনা। এখন আমাদের লাইফ এক্সপেরিয়েন্সি অনেক বেড়ে গেছে, এখন মাশাআল্লাহ অনেকেই আগের মতো ঝটপট করে মারা যাচ্ছে না, এবং অত অল্প বয়সে কাবুও হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই জায়গাটাই কিন্তু নজর দেওয়া দরকার। দ্বিতীয় হচ্ছে যে এই মেডিকেল শিক্ষার মধ্যে জেনেরিক ড্রাগে প্রেসক্রিপশন লেখার অভ্যাসটা তো আমাদের মেডিকেল কারিকুলামে প্রমোট করা হয়নি। আমাদের এখানে ট্রেড নেম, ব্র্যান্ড নেম দিয়েই পড়ানো হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে। আমি আমার মেডিকেল যারা পড়েন তাদের সঙ্গে কিছু কিছু ইন্টারাকশন আমাদের হয়, ফার্মেসি পড়াই বলেই আমি দেখেছি অধিকাংশ নোটগুলো, অধিকাংশ গাইড বইগুলো, ইভেন অধিকাংশ টেক্সট বইয়ের মধ্যেও জেনারিকের চাইতে বেশি করে পাশে লেখা আছে অমুক 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 কোম্পানির এইটা, অমুক কোম্পানির এইটা, অমুক কোম্পানির এইটা, এবং প্রেসক্রিপশন করার সময় ওই যে শিখে আসলো সে ওইটা কি সে লেখে। তো এটা করলে তো খুবই সর্বনাশ। আমরা জেনারিক নামে যখন যাব তখন তো এটাও একটা বড় সমস্যা হয়ে যাবে, ওষুধ খুঁজে পাওয়া যাবে। আর আরেকটা জিনিস এখানে এই শিক্ষার মধ্যে রাখতে হবে, সেটা হলো যে ভাই হাতের লেখাটা একটু সব পরিষ্কার করেন। ডাক্তার সাহেবদের হাতের লেখা নিয়ে অনেক যোগ টোক বিভিন্ন জায়গায় শোনা যায়, যে ছাত্রকে জিজ্ঞেস করতে শিক্ষক তোমার হাতের লেখা খারাপ কেন স্কুলে,
ও বলছে স্যার চিন্তা নাই, আমি তো ডাক্তার হব। তো এখন এই ধরনের জিনিসগুলো তো যোগ হোক, কিন্তু আমাদের জন্য খুব মর্মান্তিক, মানুষের জীবন মৃত্যুর সমস্যা। টাইম ম্যাগাজিন 2006 সালে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স তাদের একটা জরিপের রিপোর্ট প্রকাশ করেছিল। এটা আমার মনে আছে এই জন্য যে খুবই মর্মন্তুদ তথ্য। আমেরিকার মতো উন্নত বিশ্বে গড়ে 7,000 রোগী মারা যায় ওষুধের নামটা লেখার সময় ঠিকমতো লেখেন নাই, বা দুর্বুদ্ধ বানান, দুর্বুদ্ধ লেখা বলে 7,000 রোগী মারা যায় বছরে। এবং তারা বলছেন যে 15 লক্ষ মানুষ মেডিকেল ইনজিউরি শিকার হচ্ছে এই যে হাতের লেখা খারাপ হওয়ার কারণে। এখন হাতের লেখাটা যেটা ওনারা মঞ্জুর মোর্শেদ ভাই যারা কাজ করছেন, মাননীয় আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন খুবই ভালো, যে বড় হাতে লিখতে হবে, একটু বড় করে লিখতে হবে, স্পষ্ট করে লিখতে হবে। তো এই জায়গাটায় কথাটা কি বলা আছে যে ডোজটা কিভাবে লিখতে হবে? শুধু আমি ওষুধ লিখলে হবে না, না, আমি ডোজও ডোজ লেখা। 2 ফুটা দেব না 10 ফুটা দেব, এটা হ্যাঁ, কিন্তু সেটা অনেক নিশ্চয়ই সময় থাকে। লিখতে অসুবিধা। এখন আমি যে একটা উদাহরণ দিই, বাংলাদেশের একটা উদাহরণ দিয়ে শুরু করি। সেটা হলো যে একজন রোগী একটা খুবই নামকরা হাসপাতালে এক্স রে করার জন্য, তার গ্যাস্ট্রিক পারফোরেশন হয়েছে কিনা সেই জন্য এক্স রে করার জন্য বেরিয়াম সালফেট মিল তাকে দেওয়া হলো। বেরিয়াম সালফেট মিলের জায়গায় ওই ডাক্তার সাহেব যে লিখছেন, দোকান থেকে দিয়ে দিয়েছে বেরিয়াম সালফাইট, সালফেটের জায়গায় এর জায়গায় আই হয়ে গেছে। ওই আই দেওয়াতে রোগীটা পরের দিন সকালে এক্স রে করা লাগেনি, কারণ সে মারা গেছে। বেরিয়াম সালফাইড অ্যাবজর্পশন হয়, ইটস এ পয়জন, মারা গেছে। বেরিয়াম সালফেট কিন্তু অ্যাবজর্পশন হতো না এবং ওই ইন্টেস্টাইনে ছড়িয়ে থাকতো। এক্স রে করলে খুব চমৎকার ছবিটা দেখা যেত। এখন বাংলাদেশে, বিদেশের কথা যদি বলি, আপনার প্রচুর জার্নাল আছে, ব্রিটিশ মেডিকেল জার্নাল 2000 সালে তারা বলছে যে আমাদের এই ডাইনোসর একটা তৈরি হয়েছে আমাদের এখানে। এই ডাইনোসরটা হলো ডাক্তারদের হাতের লেখা খারাপ। এই ডাইনোসর পৃথিবী থেকে বহু আগে অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই ডাইনোসরটা মরেনি। 2002 সালে এসে তারা একটা জরিপ করে বলল 24% অফ দি মেডিকেল প্রেসক্রিপশন পড়া যায়, 37% মোটেই পড়া যায় না। 37% ইংল্যান্ডের মতো জায়গায়, ব্রিটিশদের ইয়েতে। তো অবস্থাটা কত সিরিয়াস। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যেটা মানে বলি, ওষুধের নামগুলো ডাক্তার সাহেবরা যখন লিখবেন বড় হাতে যদি লেখেন, স্পষ্ট করে লেখেন, মৃত্যুকে আমরা এড়াতে পারি। মেডিকেল ইনজিউরি এটা তো লিডিং টু ডেথ, এটাকে বন্ধ করতে হবে। যেমন ধরুন আপনি এমসেট আর এমসেট, AMSAT, আরেকটা হলো AMSET, এইরকম নামগুলো কোম্পানি বা কেন রাখে? আর যারা নাকি এগুলো অনুমোদন দেন, সরকারি দপ্তর, তারা আর কেন দেখেন না? আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি হাইকোর্ট আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে একটি রুল দিয়েছেন, সেই রুলটির জবাব নিশ্চয়ই সংশ্লিষ্ট পক্ষভুক্তরা তৈরি করবেন। এর মাঝখানে যে বিষয়গুলি নিয়ে আলোচনায় চলে আসলো, সেই বিষয়গুলিও কি আপনি আসলে উপস্থাপন করবেন কিনা, বা এই বিষয়গুলি নিয়ে যত আলোচনা হচ্ছে সেগুলি আপনার উল্লেখ করবে কিনা? মেডিকেল কলেজে শিক্ষকের ঘাটতি থেকে শুরু করে যে মেডিকেল কলেজে উপযুক্ত শিক্ষক না থাকা সত্ত্বে ডাক্তার, হাতের লেখার যে বিষয়গুলি সামনে চলে আসছে, জেনারিক নামের যে বিষয়গুলি সামনে আসছে, সেগুলি নিয়ে আপনি আলোচনা করবেন। জি ধন্যবাদ। যখন এই যে কোনো বিষয়ে আলোচনা হলে সেগুলো যদি আমরা মনে করি যে এটি আদালতের মাধ্যমে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে, সেটা আমরা নেই। এখানে যে আলোচনাটা এসছে মানের ব্যাপারে, যে সরবুদ্দিন সাহেব বলছেন, হ্যাঁ আমরা একমত পোষণ করি মানের ব্যাপারে, যে বিদেশে যেগুলো রপ্তানি হয় সেখানে খুব ভালো মানের। কিন্তু আমরা এটা রিপোর্টে দেখেছি যে একই কোম্পানির প্লান্ট দুইটা থাকে। একটা প্লান্ট থেকে যেটা উৎপাদন হয় ওই ওষুধটা বিদেশে যায়, আর একটা প্লান্ট থেকে যেটা উৎপাদন হয় সেটা বাংলাদেশে বিক্রি হয়। এই জায়গাগুলো কিন্তু সরকারের দেখা দরকার। যদি ওই কোম্পানির ওষুধ খুব মানসম্মত হয়, বিদেশে যেটা যায় তাহলে সেটা আমাদের দেশে একই প্লান্ট থেকে তৈরি হওয়া দরকার। কারণ বিদেশের জন্য যেটা পাঠায় সেটার একটা মান, বাংলাদেশের জন্য যেটা পাঠায় সেটা আর একটা মান। এই জায়গাগুলো দূর করা দরকার, এবং সমমান যদি হয় তাহলে সবচেয়ে ভালো হবে। আর আপনি শিক্ষকদের কথা বলছেন, টিচার এবং ছাত্রদের কথা বলছেন। দেখুন আমাদের এখানে যেটা হয়, ইংরেজিতে একটা প্রবাদ আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ক্লথ। তা আমাদের হলো কোনো কিছুই আমরা করার আগে পরিকল্পনা মাফিক করি না। এই ধরনের একবারে ফ্লারাইশ হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় হতে হতে এত বিশ্ববিদ্যালয় হয়েছে যে আপনি ঘরের সামনে দিয়ে বেরোলো বিশ্ববিদ্যালয়, ঘরের পিছন থেকে বেরোলো বিশ্ববিদ্যালয়। এখন মেডিকেলের জিনিসটা কিন্তু 2009 থেকে 2016 সাল পর্যন্ত 47টি মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে সরকার। হ্যাঁ, এই জায়গাটা এই জন্য বললাম কাট ইউর কোট, মানে যেখানে বললাম যে আপনার ব্যবস্থা দেখে তো নিতে হয় স্টেপ। এখন আপনি যখন শিক্ষক নাই, মেডিকেল তো আর আমাদের জেনারেল ইউনিভার্সিটির মতো না যে আমরা বই পড়িয়ে দিলাম, তা তো না। এখানে একটা বিশেষজ্ঞ
সাবজেক্ট এটা, এবং সবচেয়ে সাবজেক্টটা ইম্পর্টেন্ট হলো আপনার আমার সাবজেক্ট কিন্তু রাইট টু লাইফের সঙ্গে সম্পর্কিত না, Right. কিন্তু মেডিকেল চিকিৎসাটা হলো রাইট টু লাইফের সঙ্গে সম্পর্কিত, জীবন ধারণের সঙ্গে সম্পর্কিত। এবং সেই সেখানে ব্যাপারে- শিক্ষকের স্বল্পতা থাকলে যত শিক্ষক আছে সেই পরিমাণই তো মেডিকেল কলেজ হওয়া দরকার। তার বাইরে যদি মেডিকেল কলেজ হয় তাহলে সেক্ষেত্রে তো আপনার যে রেজাল্টটা আলটিমেটলি হবে সেটা এখন হচ্ছে, এবং এটি কিন্তু আমাদের জাতি হিসেবে আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হব, এবং সেই জায়গাগুলো আমাদের শেষ করতে হবে। খুবই চমৎকার বলেছেন অ্যাডভোকেট মঞ্জুল মোর্শেদ, অধ্যাপক এবিএম ফারুক, অধ্যাপক শরফুদ্দীন আহমেদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।